বাবা টাকা সেদিনই বন্ধ করে দিয়েছি, যেদিন তিনি আমার সালোয়ারটা টান দেন। এখন আর তাকে বাবা বলে ডাকতেও ঘেন্না করে। এখন আর কোনো পুরুষ মানুষকেই বিশ্বাস হয় না। খাবারের বিনিময়ে কেউ যদি আমাকে টাকা দেয়, সেই টাকাটা নিতে গেলেও মনে হয় আমাকে তারা ব্যবহার করতে চায়। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বরাবরের মতোই সবসময় চেষ্টা করি সকাল থেকেই ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনারাই সেই ভালোবাসার মানুষ যার সঙ্গে আমি আমার ঘরের খুঁটিনাটি কাজ, সারাদিন ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতে দেখতে নতুন বছরের একটা মাস পার হয়ে গেল। ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে। আর কিছুদিন পরে গেলেই শবে বরাত, তারপরে রোজা শুরু হয়ে যাবে। আসলে দিনগুলো না এত সহজভাবে চলে যাচ্ছে। একটা সময় ভাবতাম দিনগুলো কেন পার হয় না, আর এখন ব্যস্ততা, বিভিন্ন কাজের মাধ্যমে সময় যে কখন ফুরিয়ে যায় টেরই পাই না। আসুন এবার আপনাদেরকে নিয়ে যাই আমার সেই অফিস ঘরে। এই যে আমার সেই চিরচেনা অফিস রুম, যেখানে আমার দিনের অর্ধেক বেলায় চলে যায়। আপনারা তো জানেনই আমার সকালের নাস্তায় ডিম পোচ আর পরোটা এটা খুবই পছন্দের। তবে আজকের নাস্তাটা একটু ভিন্ন রকম করছি। আজকে আর ডিম পোচ খাচ্ছি না। আজকে এরকম ডিম ভাজি, সেই সাথে গতকালকে বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, সেই ভাতগুলো দিয়ে ভাত ভাজি করব। ফ্রিজে এতগুলো ভাত ছিল, এই ভাতগুলো আসলে আমি যদি শেষ করতাম, শেষ করতে করতে নষ্ট হয়ে যেত। ভাতের চাল আমার নষ্ট করতে ভালো লাগে না, খুব খারাপ লাগে। এই জন্য আমি যত সম্ভব চেষ্টা করি একটু যদি নষ্টও হয়ে যায় তারপরে সেই ভাতগুলো আমি খাওয়ার চেষ্টা করি। আমি এইভাবে হলুদ দিয়ে ভাত ভাজি করি বলে সবাই মনে করে আমি বোধহয় খিচুড়ি রান্না করছি, কিন্তু আমার ভাত ভাজিটা একটু অন্যরকম। অনেককেই দেখি যে ভাত ভাজিতে হলুদ দেয় না, আদা রসুন বাটা দেয় না। আমি সবসময় ভাত ভাজি করতে গেলে এইভাবেই করি। এইভাবে ভাত ভাজিটা আমার কাছে অমৃত লাগে। আর এই ভাত ভাজি আপনি যত বেশি ভাজবেন তত বেশি এটার টেস্টটা বের হবে। কোন জেলার মানুষরা এইভাবে ভাত ভাজি করে খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সম্ভব হতো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে খাইয়ে দেখাতাম যে এইভাবে ভাত ভাজি করলে কতটা টেস্টি হয়। জীবনের ছোট ছোট অনেক ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এই জিনিসটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি জানি না আপনারা কে কি মনে করবেন। মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায় যেগুলো আসলে শেয়ার করার মতো জায়গা থাকে না। পেটের ক্ষুধা এমন একটা জিনিস, আপনি পচা খাবার খাচ্ছেন নাকি বাসি খাচ্ছেন নাকি টাটকা খাবার খাচ্ছেন, এগুলোর কোনোটাই আপনার তখন মাথায় কাজ করবে না। আপনার শুধুমাত্র তখন খাবারের দরকার। আর অভাব এমন একটা জিনিস যেটা আপনার ভালোবাসাটাকে দমিয়ে রাখবে আর স্বভাবটাকে আপনার পরিবর্তন করে দিবে। আমার ছোটবেলা কেটেছে গ্রামের বাড়িতে। বাবা মায়ের 2 সন্তান ছিলাম আমরা, আমি আর আমার ভাই। ভাইটা আমার বয়সে বড়। বাবা মা দুজনেই গার্মেন্টসে চাকরি করত। অভাব তাড়ানোর জন্য দুজনের চাকরি করাটাই খুব বেশি জরুরি ছিল। যে বয়সে বাবা মার স্নেহ, আদর, যত্ন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই বয়সটাতে আমি পাইনি। দুর্ভাগ্য আমাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, আজকে আমি সে অবস্থানে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে দেখতাম বাবা জুয়া খেলতেন। এও দেখতাম দুজন মানুষ কাজ করার পরও সংসারে সবসময় অভাব লেগেই থাকতো। যারা জুয়া খেলে তাদের ঘরে কখনো অভাব দূর হয় না, তারা কখনো ঋণ থেকে মুক্তি পায় না। আমরা যেখানে থাকতাম তার পাশে একজন দম্পতি ছিল, তাদের ঘরে কোনো সন্তান ছিল না। ছোটবেলা থেকেই দেখতে আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, যার কারণে সেই মাটা আমাকে পালক হিসাবে নেয়। ভাগ্যবশত আমার মা সেদিন বাড়িতে ছিল না। আমার মাকে না জেনে আমার বাবা 10,000 টাকার বিনিময়ে আমার পালক বাবা মার কাছে বিক্রি করে দেয়। বাবা মার কাছে থাকতে ভালো মন্দ খাবার লাস্ট কবে খেয়েছি সেটা মনে ছিল না। পালক বাবা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন আমাকে পেট ভরে ভাত খাওয়ায় আর প্রচুর পরিমাণের মাংস দিয়ে ভাত খাই। সেদিন আমার কাছে মনে হয়েছিল এই খাওয়াটাই আমার জীবনের সবকিছু। কতদিন যে ভালো মন্দ খাই না। পালক বাবা আমাকে খাওয়ার সময় জিজ্ঞেস করে আমি কি তার সাথে যাবো কিনা, তাদের সাথে থাকবো কিনা। বিশ্বাস করেন সেই সময় খাবার এতটাই মজা লেগেছিল যে মনে হচ্ছিল এই খাবারের জন্য হলেও আমি আমার বাবা মার কাছে যেতে চাই। তারপর আমি আমার সেই পালক বাবা মার কাছে চলে আসি। আমার যে পালক মা ছিলেন তিনি আমাকে অনেক বেশি আদর করতেন, অনেক ভালোবাসতেন। তিনি আমার যত্নও করতেন, সবসময় খেয়াল রাখতেন। প্রথম আমার বাবা মা দুজনে আমাকে অনেক বেশি আদর করতেন। তো সেখানে হচ্ছে আমার দাদা দাদিও থাকতেন। যেহেতু আমার বাবা মার কোনো সন্তান নেই, আমাকে পালক নিয়েছিলেন, তো আমার দাদা দাদি আমাকে খুব বেশি একটা পছন্দ করতো না। কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে দেখি আমার দাদা দাদির ব্যবহার আরো বেশি উগ্র হয়ে যায়, আর যে আমার পালক বাবা ছিল তার ব্যবহারে অনেকটা পরিবর্তন আসে। প্রথম আমাকে খাওয়ার লোভ দেখালো, এখন আর আমাকে খাওয়ার লোভ দেখে না। এখন আর ঠিক মতো খেতেও দেয় না। বাড়িতে অনেক হাঁস মুরগি পালতো, কিন্তু সেই হাঁস মুরগির জন্য খাবার হলো, আমার জন্য খাবার হতো না। যদি পোড়া ভাত থাকতো সেই ভাতটাও আমাকে খেতে দিত না। তো বেশি ক্ষুধা লাগতো, ক্ষুধার জ্বালা যদি বলতাম আমাকে পোড়া ভাতটাই দাও আমাকে খেতে, কিন্তু তাও আমাকে দিত না। বলতো তুই যদি খেয়ে ফেলিস তাহলে আমার হাঁস মুরগিটা কি খাবে, তারা তো না খেয়ে থাকবে। ওই ছোট্ট একটা মানুষ আমি বলতাম তোমরা না আমাকে আদর করো, তোমরা না আমার দাদা দাদি হও, তোমরা কেন আমাকে খেতে দিবা না? তখন বলে তুই আমাদের রক্তের কেউ না,
তোকে পালক নিয়ে এসেছি, তাই আমরা যেভাবে তোকে দিব সেভাবেই তুই থাকবি। পালক মাটা আমাকে বেশি ভালোবাসতো, তাই সবার চোখ এড়িয়ে সে আমাকে খাবার দিত। একদিন এমন হয় প্রচন্ড খিদে লাগে, খিদের জ্বালা সহ্য করতে না পেরে বাবাকে বলেছিলাম, বাবা আমাকে কিছু খেতে দাও না। বাবা আমাকে বলে বসে, এত খাই খাই করিস কেন, তোর এই খাই খাই আমার ভালো লাগে না, তোকে খাওয়াইতে খাওয়াইতেই আমি একদম ফকির হয়ে যাব। আমি তখন ছোট মানুষ ছিলাম, কথাগুলোর মানে বুঝতাম না। তারপর বাবাকে অনেক অনুরোধ করেছিলাম, বাবা কিছু কিনে দাও, আমি কিছু খাবো, আমার প্রচন্ড খিদা লাগছে। আমার এই কথা শোনার পর বাবা আমাকে বললো, ঠিক আছে চল ঘরে চল, তোকে খাওয়াচ্ছি। আমি শুনে খুব খুশি হওয়ার পর সে আমাকে ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে যাওয়ার বলে, এখানে বস আমি আসতেছি বলেই সে দরজার ছিটকিনিটা আটকিয়ে দেয়। আটকিয়ে দেওয়ার পর বলে যে, শোন তোকে আমি এখন যা বলবো তুই চুপচাপ শুধুমাত্র দেখবি, কোনো ধরনের কোনো আওয়াজ করবি না। এই কথা বলে সে আমার শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে। এখন আমি ছোট মানুষ, হাজার হলেও মেয়ে মানুষ সবকিছুই আগে ভাগে বুঝে। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা তুমি এগুলো কি করতেছো, আমি এগুলো ভালো লাগতেছে না। এখন সে আমাকে একটা গালি দিয়ে বসে, বলে যে তুই আমাকে বাবা বলে ডাকবি না, আমি তোর কোনো রক্তের সম্পর্কে বাবা নই, তুই আমার নিজের মেয়ে হস না, তাই শুধু বারবার বাবা ডাক বলবি না। এই কথা বলে তিনি আমার সালোয়ারটা টান দিয়ে খুলে ফেলে। এরপর তিনি আমার সাথে বাজে ধরনের আচরণগুলো করতে থাকে। আমি অনেক বেশি কান্নাকাটি করতে থাকি। আমি বাবাকে বারবার বলি, বাবা তুমি এরকম করো না, আমি তোমাকে বাবা বলে ডাকি, আমার বাবা তো কখনো এরকম করে না, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করতেছো? তিনি আমার কোনো কথারই কোনো গ্রাহ্য করেনি। তিনি তার মতো করে সে তার যা কাজ ছিল করে ফেলে। প্রথম দিন আমি আমার মাকে কোনো কিছু জানাইনি, শুধুমাত্র ভয়ে যদি আমাকে ভাত খেতে না দেয়। এরপর প্রায় আমার বাবা আমার সাথে এই ধরনের আচরণগুলো কখনো ধান খেতে গেলে করে, কখনো বাড়িতে থাকলে করে, কখনো কোনো কাজ দেওয়ার বাহানা করে, তখনও সে আমার সাথে এই ধরনের বাজে আচরণগুলো করে। আমার মা এগুলো একটা সময় খেয়াল করে, কিন্তু খেয়াল করার পরও আমার মা কোনো কিছু করতে পারেনি। বাবাকে প্রথমবার বুঝিয়েছিল, কিন্তু আমার বাবা বুঝেনি। সেই পর থেকে আমার মা প্রচন্ড কান্নাকাটি করে। আমার মা শুধুমাত্র নিজেকেই দোষারোপ করে, আমি কেন এই মেয়েটাকে নিয়ে আসছি, যদি জানতাম এরকম হবে তাহলে কখনোই আমি অন্যের মেয়ে নিয়ে আসতাম না। আমার বাবার অত্যাচার দিন দিন এত বেশি বেড়ে যায়, তখন আমার মা আমাকে বাধ্য হয়ে বলে, আমি মারা গেলেও তুই আর কখনো বাড়িতে ফিরে আসিস না, তুই তোর মতো করে জীবন যাপন কর। তারপরে আমার মা আমাকে আমার বাড়ি থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এখন অনেক বড় হয়ে গিয়েছি, সবকিছু বুঝি। মাঝে মাঝে নিজের বাবা মাকে যদি কাছে পেতাম, প্রশ্ন করতাম, তোমরা কেন আমাকে দুনিয়াতে এনেছিলে, আর এনেছেই যেহেতু তাহলে কেন আমাকে সামান্য ভাত কাপড়ের জন্য অন্যের কাছে দিয়ে দিলে, জন্মের পর কেন মেরে ফেললে না? আজকে শুধুমাত্র তোমাদের কারণেই আমার জীবনটা এরকম দুর্বিষহ। কারোর কাছে এখন আর বলতে ইচ্ছে করে না আমার কোনো বাবা মা আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমি আমার ঘরের সবগুলো কাজ করে ফেলেছি। একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি সবকিছুই করেছি। জানি না কে কতটা ঠিক মতো খেয়াল করে দেখেছেন। আমার ভ্লগে করা কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বা কোনো কাজ আপনাদের কাছে অপছন্দনীয় থেকে থাকে, অথবা কোনো কথা যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে থাকেন। এতটুকু আবদার তো আমি আপনাদের কাছে করতেই পারি। এত পরিশ্রম, এত কষ্ট, সবকিছু আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট অনেক দূর নিয়ে যাবে। আর এখানে যদি আপনাদের কারো কোনো মনে কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন।